স্টুডেন্ট, আজকে দশম শ্রেণী ক্লাস 10 এর দেখো ভূগোল ও পরিবেশ তার প্রথম চ্যাপ্টার আছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তার মধ্যে তোমাদের 3 পরিচ্ছেদ ভাগ আছে। আজকে প্রথম পরিচ্ছেদ, এটা আমাদের পার্ট 1 হবে নদীর বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ। প্রথমে এর একটা আউটলাইন শোনো। আমি প্রথমে একটা আউটলাইন তৈরি করেছি। যেমন নদীর বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এবার প্রথমে একটু সংজ্ঞা দিয়ে নিই। সংজ্ঞা: যে প্রক্রিয়ায় নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ ইত্যাদি বহিস্থ বা বাইরের প্রাকৃতিক শক্তিসমূহ ভূপৃষ্ঠের উপর ক্রিয়াশীল হয়ে ভূমিরূপের পরিবর্তন ও বিবর্তন ঘটায় তাকে বহির্জাত বা বহিস্থ প্রক্রিয়া বলে। এবার এর মধ্যে অংশগ্রহণকারী শক্তি কি কি আছে? সৌরশক্তি, বৃষ্টিপাত, নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ ইত্যাদি। প্রকৃতি কেমন? ধীর প্রক্রিয়া, ব্যতিক্রম ধস ও হিমানি সম্প্রদায়ের প্রভাবে দ্রুত ঘটে। প্রক্রিয়ার স্থান ভূপৃষ্ঠ তার ঠিক নিচে। পদ্ধতি: ক্ষয়, পরিবহন, সঞ্চয়, আবহাওয়া বিকার, পুঞ্জিত ক্ষয়, এগুলো সব পদ্ধতি। এবার দেখো পর্যায়ন কি জিনিস। পর্যায়ন এটি একটি প্রক্রিয়া যার মাধ্যমে পৃথিবীর অসমতল ভূমিরূপ পর্যায়ক্রমে ক্ষয় ও সঞ্চয় কাজের মাধ্যমে ভারসাম্য বা সমতল অবস্থায় আসে। পর্যায়ন আবার দু প্রকার, একটা হচ্ছে অবরোহণ আর একটা হচ্ছে আরোহণ। অবরোহণের মধ্যে পড়ছে আবহাওয়া বিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ভবন। এরপরে দেখো এই যেটা আউটলাইন করলাম তার বইতে তোমাদের কিভাবে আছে একটু শুনে নাও। বহির্জাত প্রক্রিয়ার ধারণা। সংজ্ঞা: যে প্রক্রিয়ায় নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ ইত্যাদি বহিস্থ বা বাইরের প্রাকৃতিক শক্তিসমূহ ভূপৃষ্ঠের উপর ক্রিয়াশীল হয়ে ভূমিরূপের পরিবর্তন ও বিবর্তন ঘটায় তাকে বহির্জাত বা বহিস্থ প্রক্রিয়া বলে। এটা মুখস্থ করবে। অংশগ্রহণকারী শক্তি: সূর্যতাপ, বৃষ্টিপাত, তুষারপাত, নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌমজল ইত্যাদি। এদের মধ্যে নদীর জলস্রোত সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি। তবে বহির্জাত প্রক্রিয়া সাধনের মূল উৎস হল সৌরশক্তি। প্রকৃতি কেমন? এটি একটি ধীর প্রক্রিয়া হলেও কখনো কখনো ধস ও হিমানি সম্প্রপাতের প্রভাবে দ্রুত ঘটে। প্রক্রিয়ার স্থান ভূপৃষ্ঠ তার ঠিক নিচে অর্থাৎ উপপৃষ্ঠীয় অংশে বহির্জাত প্রক্রিয়ার প্রভাব সর্বাধিক হয়। পদ্ধতি: বহির্জাত প্রক্রিয়া সাধারণত ক্ষয়, পরিবহন, সঞ্চয়, আবহাওয়া বিকার, পুঞ্জিত ক্ষয় প্রভৃতির মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ও বিবর্তন ঘটায়। পর্যায়ন: যে প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীর অসমতল ভূমিরূপ পর্যায়ক্রমে ক্ষয় ও সঞ্চয় কাজের মাধ্যমে ভারসাম্য বা সমতল অবস্থা আসে তাকে পর্যায়ন, গ্রেডেশন বলে। পর্যায়ন দুই ভাবে হয়, অবরোহণ ও আরোহণ। এবার দেখো অবরোহণ কাকে বলে? যে সব প্রক্রিয়ার দ্বারা ভূপৃষ্ঠের উঁচু স্থানগুলো ক্ষয়ের মাধ্যমে নিচু হয় অর্থাৎ ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায় তাকে বলে অবরোহণ। যে সকল প্রক্রিয়ার মাধ্যমে অবরোহণ ঘটে সেগুলি হলো আবহাওয়া বিকার। আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলির প্রভাবে ভূত্বকের শিলাসমূহ যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ বা রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে স্বস্থানে পড়ে থাকলে তাকে আবহাওয়া বিকার বলে। পুঞ্জিত ক্ষয়: অনেক সময় আবহাওয়া বিকারের ফলে দুর্বল শিলাস্তূপ ও আলগা মাটি ভূপৃষ্ঠের সঙ্গে সংঘর্ষজনিত বাধা অতিক্রম করে অভিকর্ষ বলের টানের প্রভাবে ভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে, একে পুঞ্জিত ক্ষয় বলে। ক্ষয়ভবন কাকে বলে? বিভিন্ন প্রাকৃতিক শক্তির ঘাত প্রতিঘাতে যখন শিলা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয় এবং অন্যত্র অপসারিত হয় তখন তাকে ক্ষয়ভবন বলে। এতে ভূত্বকীয় শিলা ভিতর পর্যন্ত উন্মুখ হয়ে যায়, তাই একে নগ্নিভবন বলা হয়। এবার দেখো আরোহণ: যে প্রক্রিয়ায় নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়জাত ও পরিবাহিত সমস্ত পদার্থ একত্রে সঞ্চিত হয় এবং সাধারণত নিচু স্থান ভরাট হয়ে উঁচু ও সমতল হয় তাকে আরোহণ বলা হয়। এর ফলে ভূমির ঢাল হ্রাস পায় ও সমভূমি গঠিত হয়। নদীর নিম্ন প্রবাহে বালুচর, বদ্বীপ, প্রাণভূমি ইত্যাদি হলো এর উদাহরণ। এবার দেখো নদীর বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এবার তার প্রথমে আউটলাইন। নদী হলো জলচক্রের গুরুত্বপূর্ণ অংশ। নদী আবহাওয়া বিকার, ধারণ আবহাওয়া বিকার, জল বিভাজিকা। এবার নদীর বিভিন্ন গতির মধ্যে পড়ছে দেখো উচ্চ গতি, মধ্যগতি, নিম্ন গতি। এবার নদীর কাজের মধ্যে হচ্ছে 3টে কাজ করে নদী: ক্ষয়, বহন, সঞ্চয়। ক্ষয়ের মধ্যে পড়বে জলপ্রবাহ ক্ষয়, অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, সংঘর্ষ ক্ষয়, বুদবুদ ক্ষয়, দ্রবণ ক্ষয়। বহনের মধ্যে পড়বে দ্রবণ প্রক্রিয়ায় বহন, ভাসমান প্রক্রিয়ায় বহন, লম্পদান প্রক্রিয়ায় বহন, গড়ানো প্রক্রিয়ায় বহন, আর সঞ্চয় তো আছেই। এবার এটা একটু পড়ে নি। নদীর বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ। নদী একটি প্রধান প্রাকৃতিক শক্তি যে আপন নিয়মে ও আপন গতিতে ভূমিরূপের পরিবর্তন ঘটায়। পৃথিবীর শুষ্ক অঞ্চল ও মেরু অঞ্চল বাদ দিলে পৃথিবীর বেশিরভাগ অংশে ভূমিরূপের ভাস্কর্য নদীর কাজের ফলেই ঘটে থাকে। তাই প্রথমেই নদীর জলের উৎস সম্পর্কে আমাদের জানা দরকার। জলচক্রের অংশ হিসেবে নদী দেখো। ভূপৃষ্ঠে সমুদ্র, নদ নদী, হ্রদ, জলাশয় ও বরফ সহ মাটির মধ্যে জমে থাকা জলের ভান্ডারকে একত্রে বলে বায়ুমণ্ডল।
এখান থেকে জল সূর্যতাপে বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্প রূপে বায়ুমণ্ডলে যায় এবং ঘনীভূত হয়ে বৃষ্টিপাত, তুষারপাত ইত্যাদি অধঃক্ষেপণ হিসেবে পৃথিবীতে ফিরে আসে। এভাবে বায়ুমণ্ডল থেকে বায়ুমণ্ডলে আবার বায়ুমণ্ডলে ফিরে আসার বিরামহীন জলের আবর্তনকে জলচক্র বলে। এই চক্রের পরিচালনায় অংশগ্রহণকারী উপাদানগুলো হলো অধঃক্ষেপণ। অধঃক্ষেপণের মধ্যে পড়ে বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি ইত্যাদি। ভূপৃষ্ঠীয় প্রবাহ বা নদী, বাষ্পীভবন, জলীয় বাষ্প প্রভৃতি। জলচক্রের বিভিন্ন পর্যায়ের মধ্যে পৃষ্ঠপ্রবাহের অংশরূপে নদীর উৎপত্তি ঘটে। ভূপৃষ্ঠে জলের প্রধান উৎস হল তুষারপাত ও বৃষ্টিপাত। বৃষ্টিপাতের কিছুটা জল ভূগর্ভে প্রবেশ করে, কিছুটা বাষ্পীভূত হয়, আর বাকি জলপ্রবাহের আকারে ভূপৃষ্ঠ প্রবাহিত হয়। এই প্রক্রিয়াগুলির মধ্য দিয়ে নদী অববাহিকায় আগত ও নির্গত মোট জলের সমতা নির্ধারিত হয়। তাই নদীর জল শুকিয়ে গেলে জলচক্রে ব্যাঘাত ঘটে। এই কারণে নদী হলো জলচক্রের গুরুত্বপূর্ণ অংশ। এবার নদী অববাহিকা ও জলবিভাগ। নদী কোন পার্বত্য বা উঁচু ভূমি থেকে উৎপন্ন স্বাভাবিক জলধারা ভূমির ঢালকে অনুসরণ করে একটি নির্দিষ্ট খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সাগর, মহাসাগর, হ্রদ, নদী বা অন্য কোনো জলাশয়ে পতিত হলে তাকে নদী বলে। নদী বরফ গলা জল, বৃষ্টি বা প্রস্রবণের জলে পুষ্ট হয়। নদী অববাহিকা উৎস থেকে শুরু করে সুদীর্ঘ প্রবাহ পথে অসংখ্য উপনদী মূল নদীর সঙ্গে মিলিত হয়ে একটি নদী গোষ্ঠীর সৃষ্টি করে। প্রতিটি নদী গোষ্ঠীর একটি করে নির্দিষ্ট এলাকা থাকে, যে এলাকায় ধুয়ে আসা জলে নদীগুলি পুষ্ট হয়। নদী গোষ্ঠীর জল সংগ্রহের এই নির্দিষ্ট ক্ষেত্রকে বলে নদী অববাহিকা। অনেকগুলি অপেক্ষাকৃত ছোট নদী অববাহিকা মিলিত হয়ে প্রধান নদী অববাহিকা গড়ে ওঠে। ভারতের মধ্যে গঙ্গা নদীর অববাহিকা বৃহত্তম এবং পৃথিবীর মধ্যে আমাজন নদীর অববাহিকা বৃহত্তম। এবার দেখো, ধারণ অববাহিকা কাকে বলে? একটি প্রধান নদী ও তার উপনদী সমূহে পর্বত ও মালভূমির যে সকল অঞ্চল থেকে জল এসে পড়ে, অর্থাৎ নদীর উৎস অঞ্চলকে ধারণ অববাহিকা বলা হয়। জলবিভাজিকা কাকে বলে? যে উচ্চভূমি পাশাপাশি অবস্থিত দুটি নদী অববাহিকে পৃথক করে তাকে জলবিভাজিকা বলা হয়। পাহাড় পর্বতগুলি প্রধান জলবিভাজিকা রূপে অবস্থান করে, যেমন সাতপুরা পর্বত নর্মদা ও তাপ্তি নদীর অববাহিকার জলবিভাজিকা হিসেবে অবস্থান করছে। বিন্ধ্য পর্বত, পশ্চিমঘাট পর্বত হল ভারতের অন্য প্রধান জলবিভাজিকা। এশিয়া মহাদেশের মধ্যভাগের উচ্চ পার্বত্য অঞ্চল পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকা। এবার একটু জেনে রাখো, উপনদী ও শাখা নদী কি? যে অপ্রধান নদী প্রধান নদীতে মিলিত হয় তাকে বলে উপনদী। যে নদী বড় কোনো নদী থেকে বেরিয়ে বহুদূর প্রসারিত হওয়ার পর পুনরায় ওই নদীতে কিংবা অন্য কোনো নদী অথবা সমুদ্রে মেশে তাকে শাখা নদী বলে। নদী উপত্যকা কাকে বলে? নদীর উৎপত্তি স্থল থেকে মোহনা পর্যন্ত নদী খাতের উভয় পাশের উচ্চভূমির মধ্যে দীর্ঘ ও সংকীর্ণ নিম্ন ভূমিকে নদী উপত্যকা বলা হয়। এবার নদীর বিভিন্ন গতি। নদীর বিভিন্ন গতির মধ্যে বলেছিলাম উচ্চ গতি, মধ্যগতি, নিম্নগতি। এবার উৎস থেকে মোহনা পর্যন্ত সুদীর্ঘ পথে ভূপ্রকৃতি ও ভূমির ঢাল নদীর গতিকে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করে। নদীর গতি তিন ভাগে বিভক্ত: উচ্চগতি, মধ্যগতি ও নিম্নগতি। উচ্চগতি কাকে বলে? নদীর খাড়া ঢালের প্রবাহকে বলে উচ্চগতি। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল খুব খাড়া হয়, এজন্য নদীর উচ্চগতিকে পার্বত্য প্রবাহ বলা হয়। বৈশিষ্ট্য: 1. উচ্চগতিতে নদী খুব খরস্রোতা, অধিক বেগ সম্পন্ন হয়। 2. নদী পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি করে। 3. নদী কেবল ক্ষয় ও বহন কাজ করে। 4. উপত্যকার ঢাল অমসৃণ থাকে। মধ্যগতি: নদীর মৃদু ঢালের প্রবাহকে মধ্যগতি বলা হয়। পাহাড় পর্বত যেখানে সমভূমির সাথে মিলিত হয় সেখান থেকে নদীর মধ্যগতি শুরু। সমগ্র সমভূমি ধরে এই প্রবাহ চলে বলে মধ্যগতিকে সমভূমি প্রবাহ বলা হয়। বৈশিষ্ট্য কি? মধ্যগতিতে নদীর স্রোত ও বেগ মাঝারি ধরনের হয়। 2. নদীর শক্তিতে ভারসাম্য আসে। 3. নদীর নিম্নক্ষয় অপেক্ষা পার্শ্বক্ষয় বেশি হয়। 4. নদী ক্ষয়, বহন ও সঞ্চয় কাজ করে। উপত্যকার ঢাল মৃদু ও মসৃণ হয়। নিম্নগতি: নদী যেখান থেকে বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়ে প্রবাহিত হয় সেখান থেকে মোহনা পর্যন্ত অতি মৃদু ঢালের প্রবাহকে নদীর নিম্নগতি বলা হয়। বদ্বীপ গঠন করে নদী তার নিম্নগতি বজায় রাখে, তাই এই গতিকে বদ্বীপ প্রবাহ বলা হয়। বৈশিষ্ট্য: নিম্নগতিতে নদী প্রায় স্রোতহীন হয়ে পড়ে। 2. নদীর নিম্নক্ষয় বন্ধ হয় ও মৃদু পার্শ্বক্ষয় হয়। 3. নদী কেবল সঞ্চয় কাজ করে। 4. নদীর বাঁকের দৈর্ঘ্য উপত্যকার বিস্তৃতি অপেক্ষা বড় হয়। এবার দেখো নদীর কাজ। নদীর কাজে বলেছি ক্ষয়, বহন ও সঞ্চয়।
ক্ষয়ের মধ্যে আবার বলছি, জলপ্রবাহ ক্ষয়, অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, সংঘর্ষ ক্ষয়, বুদবুদ ক্ষয়, দ্রবণ ক্ষয়। আর বহনের মধ্যে দ্রবণ প্রক্রিয়া বহন, ভাসমান প্রক্রিয়া বহন, লম্পদান প্রক্রিয়া বহন, গড়ানো প্রক্রিয়া বহন আর সঞ্চয় কাজ আছে। এবার সেটা শোনো। নদীর কাজ। নদী তার উপত্যকায় ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন করায়। ক্ষয় কাজ। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি এবং ভূমিরূপ খুব বন্ধুর প্রকৃতির হয়, সেখানে নদীর জলস্রোতের বেগ খুব প্রবল হয়। নদীর প্রস্তর খণ্ডকে ক্ষয় করে চূর্ণ বিচূর্ণ এবং স্থানচ্যুত করে, একেই নদীর ক্ষয় কাজ বলে। নদীর ক্ষয় কাজ সাধারণত দু ধরনের, নিম্নক্ষয় ও পার্শ্বক্ষয়। নদী সাধারণত 6 ভাবে ক্ষয় কাজ করে। এক, জলপ্রবাহ ক্ষয়। জলের স্রোতের ক্রমাগত আঘাতে নদী খাতের ও নদী পাড়ের শিলা দুর্বল ও আলগা হয় এবং অবশেষে যান্ত্রিকভাবে খুলে বেরিয়ে আসে, একে জলপ্রবাহ ক্ষয় বলা হয়। 2, অবঘর্ষ ক্ষয়। নদীবাহিত নুড়ি, পাথরের খণ্ড, বোল্ডার প্রভৃতির আঘাতে নদীর তলদেশে ক্ষয় হয়, একে অবঘর্ষ ক্ষয় বলে। ঘর্ষণ ক্ষয়। নদীবাহিত বড় বড় শিলাখণ্ডগুলি পরস্পর সাথে ঘর্ষণের ফলে ক্ষয় হতে থাকে এবং নুড়ি, বালি, পলিকণায় পরিণত হয়, একে বলা হয় ঘর্ষণ ক্ষয়। সংঘর্ষ ক্ষয়। বন্যার জলে বড় বড় শিলাখণ্ডগুলি বাহিত হয়ে নদীগর্ভের বিশালাকৃতি শিলাখণ্ডগুলিকে সজোরে আঘাত করে ও ক্ষয় করে, একে সংঘর্ষ ক্ষয় বলে। বুদবুদ ক্ষয়। নদীর জলের বুদবুদের ভিতরের বাতাসের প্রচন্ড চাপে নদীগর্ভের শিলা চূর্ণ বিচূর্ণ হয়, এই জাতীয় ক্ষয়কে বুদবুদ ক্ষয় বলা হয়। দ্রবণ ক্ষয়। নদীর জলের সঙ্গে শিলায় থাকা খনিজের যেমন লবণ রাসায়নিক বিক্রিয়ায় শিলা ক্ষয়প্রাপ্ত হয়, একে দ্রবণ ক্ষয় বলে। বহন কাজ। নদীর ক্ষয়কার্যের ফলে ক্ষয়প্রাপ্ত পদার্থ অর্থাৎ প্রস্তরখণ্ড, নুড়ি, বালি, কাদা ইত্যাদি নদী তার জলস্রোতের দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে বয়ে নিয়ে যায়, একে নদীর বহন কাজ বলা হয়। নদীর বহন ক্ষমতা নির্ভর করে নদীর প্রবাহ মাত্রার উপর। যে নদীর প্রবাহ মাত্রা যত বেশি, সেই নদীর বহন ক্ষমতা তত বেশি। এটি নির্ভর করে জলের গতিবেগ ও এর পরিমাণের উপর। বন্যা ও খরপাবানে বহন ক্ষমতা বেড়ে যায়। নদীর বহন কাজকে প্রধানত 4টি প্রক্রিয়া সম্পন্ন হয়। এক হচ্ছে দ্রবণ প্রক্রিয়া ক্ষয়। নদীর জলে চুনাপাথর, লবণ, শিলা প্রভৃতির দ্রবীভূত অবস্থায় এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়, একে দ্রবণ প্রক্রিয়ায় বহন বলে। ভাসমান প্রক্রিয়া বহন। জলে সহজে থিতিয়ে যায় না এমন সূক্ষ্ম কাদাকণা, পলি ও বালি নদীতে ভেসে বহু দূরে চলে যায়, একে ভাসমান প্রক্রিয়ায় বহন বলে। লম্পদান প্রক্রিয়ায় বহন। অপেক্ষাকৃত ভারী শিলাখণ্ড নদীর তলদেশে ধাক্কা খেয়ে লাফাতে লাফাতে নদীর স্রোতের টানে বাহিত হয়, একে লম্পদান প্রক্রিয়া বলে। গড়ানো প্রক্রিয়ায় বহন। স্রোতের টানে ছোট ছোট নুড়ি নদীর তলদেশ দিয়ে গড়াতে গড়াতে নিচের দিকে চলে আসে। সঞ্চয় কাজ। নদীর গতিবেগ হ্রাস, গতিপথের ঢাল হ্রাস, বোঝার লোড পরিমাণ বৃদ্ধি প্রভৃতির কারণে নদীর বহন ক্ষমতা হ্রাস পায়, ফলে নদীর বোঝা নদীর তলদেশে কিংবা উপত্যকার বিভিন্ন অংশে সঞ্চিত হয়, একে নদীর সঞ্চয় বা অবক্ষেপণ বলা হয়। নদী মধ্য নিম্নগতিতে সঞ্চয় কাজ বেশি করে। এবার নদীর কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। একটা হচ্ছে উচ্চগতি বা পার্বত্যভাবে সৃষ্ট ভূমিরূপ। উচ্চ বা পার্বত্যভাবে কি হয়? 1, ভি আকৃতির উপত্যকা গঠিত হয়। 2, গিরিখাত ও ক্যানিয়ন হয়। 3, জলপ্রপাত, খরস্রোত। 4, খরস্রোত। 5, আবদ্ধ ও শৃঙ্খলিত শৈলশিরা। 6, প্রপাতকূপ বা প্রাঞ্জপুল। 7, মন্থরকূপ বা পটহোল। এবার এগুলো একটু জেনে নাও। উচ্চগতি বা পার্বত্যভাবে সৃষ্ট ভূমিরূপ। নদীর উচ্চগতি বা পার্বত্য প্রবাহের ক্ষয়জাত ভূমিরূপগুলো হলো ভি আকৃতির উপত্যকা। পার্বত্য প্রবাহে নদী প্রায় সর্বশক্তি দিয়ে নিম্নক্ষয় করে ও উপত্যকা গভীর হতে থাকে। নদী পার্শ্বক্ষয় খুব কম করে, এই সময় অধিক নিম্নক্ষয় ও সামান্য পার্শ্বক্ষয়ের ফলে নদী উপত্যকা ইংরেজি অক্ষর ভি এর মতো দেখায়, একে ভি আকৃতির উপত্যকা বলে। খরস্রোতা নদী, অতি খাড়া ঢাল, আবহবিকার ও পুঞ্জকায় ভি আকৃতির উপত্যকা গঠনে সহায়ক হয়। গিরিখাত ও ক্যানিয়ন। নদীর কেবল নিম্নক্ষয়ের ফলে যে গভীর ও অতি সংকীর্ণ নদী উপত্যকা তৈরি হয়, তাকে গিরিখাত বলে। নেপাল হিমালয়ের কালীগণ্ডকী বা অন্ধা গালচি গিরিখাত পৃথিবীর গভীরতম, 5571 মিটার গিরিখাত। সাধারণত পার্বত্য প্রবাহে নদীর শুষ্ক অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় পার্শ্বক্ষয়ের তুলনায় নিম্নক্ষয় বেশি করে থাকে। সে কারণে নদী সেখানে অত্যন্ত গভীর, সংকীর্ণ ও দীর্ঘ নদী উপত্যকা সৃষ্টি করে, যে ইংরেজি আই আকৃতির মতো দেখতে হয়। এই ধরনের ভূমিরূপকে ক্যানিয়ন বলে। প্রকৃতপক্ষে চুনাপাথরযুক্ত শুষ্ক অঞ্চলে ক্যানিয়ন দেখা যায়। কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন, যেটা 446 কিলোমিটার লম্বা এবং 1.6 কিলোমিটার গভীর, পৃথিবীর দীর্ঘতম ক্যানিয়ন। বাস্তবে গিরিখাত ও ক্যানিয়নের এই ধরনের ভূমিরূপকে বোঝায়। একই ধরনের ভূমিরূপকে বোঝায়। এই ধরনের একই ধরনের ভূমিরূপকে বোঝায়। এবার দেখো জলপ্রপাত।
নদীর প্রভাবতে ঢালের হঠাৎ পরিবর্তনের জন্য জলচ্ছেদ খাড়া ঢাল বেয়ে ওপর থেকে নিচে প্রবল বেগে পড়ে, একে জলপ্রপাত বলে। জলপ্রপাত বিভিন্নভাবে সৃষ্টি হতে পারে, যেমন এক, নদীর প্রভাবতে পরপর কঠিন ও নরম শিলা আনুভূমিকভাবে অবস্থান করলে কঠিন শিলার নিচে নরম শিলা তাড়াতাড়ি ক্ষয় পেয়ে খাড়া ঢাল তৈরি করে ও জলপ্রপাত সৃষ্টি হয়। দুই, নদীর প্রভাবতে আড়াআড়ি চ্যুতি থাকলে জলপ্রপাত সৃষ্টি হয়। ইন্দ্রাবতী নদীর চিত্রকূট, ভারতের নায়গ্রা, নর্মদা নদীর কপিলধারা, ধোয়াধর, জাম্বেসি নদীর ভিক্টোরিয়া বস্তুত একটি ক্যাটারেক্ট জলপ্রপাতের উদাহরণ। তিন, মালভূমি খাড়াভাবে সমভূমির সঙ্গে মিশলে জলপ্রপাত তৈরি হয়। উদাহরণ, কর্ণাটকের শরাবতী নদীর উপর যোগ ও গেরোসোপ্পা জলপ্রপাত 253 মিটার। চার, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ঝুলন্ত উপত্যকার উপর থেকে বরফ গলা জল নিচে পড়ে জলপ্রপাত তৈরি করে। পাঁচ, নদীর পুরাতন ঢাল ও নতুন ঢালের মিলন বিন্দুকে নিক বিন্দু বলে। ঢালের বিচ্যুতির জন্য নিক বিন্দুতে জলপ্রপাত সৃষ্টি হয়। উদাহরণ, সুবর্ণরেখা নদীর জোনা ও দশম জলপ্রপাত, ভেনেজুয়েলার অ্যাঞ্জেল 979 মিটার জলপ্রপাত পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। এগুলো ভালো করে শুনলে তোমাদের শর্ট প্রশ্ন দেখবে কত সহজ হয়, মন দিয়ে শুনতে হবে তার জন্য। এবার দেখো খরস্রোত। নদীর গতিপথে কঠিন ও নরম শিলাস্তর পাশাপাশি উল্লম্বভাবে অবস্থান করলে কঠিন শিলা অপেক্ষা নরম শিলা বেশি ক্ষয়প্রাপ্ত হয় এবং তার ফলে গতিপথের ওই অংশের উপর দিয়ে নদীর জল ধাপে ধাপে নেমে একে খরস্রোত বা র্যাপিডস বলে। উদাহরণ, আফ্রিকায় নীলনদের গতিপথে খার্তুম থেকে আসোয়ান পর্যন্ত 6টি খরস্রোত দেখা যায়। আবদ্ধ বা শৃঙ্খলিত শৈলশিরা। পার্বত্য অংশে নদীর গতিপথে শৈলশিরা বা পাহাড় থাকলে তা এড়িয়ে যাওয়ার জন্য নদী একে বেঁকে প্রবাহিত হয় এবং দূর থেকে দেখলে মনে হয় শৈলশিরাগুলি পরপর শৃঙ্খলের মধ্যে আবদ্ধ রয়েছে। এই প্রকার ভূমিরূপকে আবদ্ধ বা শৃঙ্খলিত শৈলশিরাও বলা হয়। হিমালয় পার্বত্য অঞ্চলে তিস্তা, তোরসা, মহানন্দা প্রভৃতি নদীর গতিপথে এরকম আবদ্ধ শৈলশিরা দেখা যায়। এবার দেখো 6, প্রপাতকূপ ও প্রাঞ্জপুর। জলপ্রপাতের নিচে সৃষ্ট গর্তের মতো নিচু জায়গাকে প্রপাতকূপ বলা হয়। উপর থেকে পড়া জলের চাপ ও জলের সাথে আসা নুড়ি পাথরের অপঘর্ষ ক্ষয়ের ফলে প্রপাতকূপ সৃষ্টি হয়। চেরাপুঞ্জির নিকট নোহকালিকায় জলপ্রপাতের নিচে এরকম প্রাঞ্জপুর দেখা যায়। এবার দেখো মন্থকূপ বা কঠোর। আর তোমরা এটা যখন শুনবে তোমাদের সামনে বইটা রাখবে, বইতে দেখবে ছবিটা দেওয়া আছে, তাতে তোমাদের পড়তে সুবিধা হবে। নদীর গতিপথে নরম শিলা অবস্থান করলে অবঘর্ষ পদ্ধতিতে শিলাখণ্ডের আঘাতে নদীগর্ভে গর্তের সৃষ্টি হয়। পরবর্তী সময় ওই গর্তের মধ্যে জলস্রোতের সঙ্গে পাক খাওয়া নুড়ি ও পাথরের বিরামহীন আঘাতে নদীর তলদেশের শিলায় ছোট বড় গোলাকার গর্ত সৃষ্টি হয়, একে মন্থকূপ বলে। অসংখ্য মন্থকূপ বা পঠর একসঙ্গে গড়ে উঠলে তাকে পঠল কলোনি বলে। ঘাটশিলার কাছে সুবর্ণরেখা নদীতে অনেক মন্থকূপ দেখা যায়। এবার দেখো মধ্য ও নিম্ন গতিতে সৃষ্ট সঞ্চয়জাত ভূমিরূপ। উভয় গতিতে সৃষ্ট বিভিন্ন প্রকার ভূমিরূপগুলো হলো পলনশঙ্কু ও পলিবেজনী, নদীবাগ, অশ্বপ্রাকৃতি হ্রদ, প্লাবনভূমি ও স্বাভাবিকবাগ, নদীচর এবং নদীবদ্বীপ প্রভৃতি। পলনশঙ্কু ও পলিবেজনী। মধ্যগতির শুরুতে নদী যখন পার্বত্য প্রবাহ ছেড়ে সমভূমিতে প্রবেশ করে তখন নদী উপত্যকার ঢাল হঠাৎ কমে যায়। নদীবাহিত পলিরাশি নুড়ি, বস্তুপার বা লোডের পর্বতের পাদদেশের শঙ্কু বা ত্রিভুজ আকারে সঞ্চিত হয়ে পলনশঙ্কু গঠন করে। অনেকগুলি পলনশঙ্কু জুড়ে গিয়ে বিস্তার লাভ করলে এটি অর্ধগোলাকার হাত পাকার মতো দেখতে হয়, একে বলে পলল বেজনী। পূর্ব হিমালয়ের পাদদেশে তরাই অঞ্চলে অনেক পলল বেজনী দেখা যায়। সৃষ্টির কারণ, পর্বতের পাদদেশে ভূমিডালের হঠাৎ পরিবর্তনের ফলে নদীর বহন ক্ষমতা কমে যায় এবং সমস্ত ক্ষয়জাত পদার্থ পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে এই প্রকার ভূমিরূপ গঠিত হয়। দেখো 2, নদীবাগ বা মিয়েন্ডার। মধ্য নিম্ন প্রবাহে নদীর গতিবেগ কম থাকে, ফলে প্রবাহপথে জলধারা বাধাপ্রাপ্ত হলে সেই বাধা এড়ানোর জন্য নদী গতিপথের পরিবর্তন ঘটায় এবং একে বেঁকে প্রবাহিত হয়। নদীর এই আঁকা বাঁকা অংশকে নদীবাগ বলে। তখন নদীর বাঁক একের অর্ধাংশ বাকি অর্ধাংশের মতো দেখতে হয়। তুরস্কের মিয়েন্ডারেস নদীর নাম অনুসারে এই ভূমিরূপের নাম হয়েছে মিয়েন্ডার। নদীবাঁকের ভিতরের অংশ অর্থাৎ অবতল অংশে জল এসে বেশি আঘাত করে, এই অংশে ক্ষয়ের হার বেশি হয়, ফলে অবতল অংশে নদীর খাড়া পাড় তৈরি হয়। আবার বাইরের অংশে বা উত্তল অংশে জলের পরিমাণ ও স্রোত কম থাকে, ফলে নদীর ওই অংশে পলি জমে মৃদু ঢালযুক্ত নদী পাড় গড়ে ওঠে, একে স্লিপ অফ স্লোপ বলে। এই পাড়ের সঞ্চয়কে বিন্দুবার বলে। উদাহরণ, অগ্রদ্বীপের কাছে গঙ্গা নদীতে বহু নদীবাগ দেখা যায়। কর্তিত নদীবাগ। ভূভাগের পুনর্জীবন ঘটলে নদীর ক্ষয় করার শক্তি খুব বেড়ে যায়। নদী তখন খাতকে গভীরভাবে কেটে আরো নিচের দিকে বসে যায়, এতে নদীবাঁকের দুই পর খাড়া হয়। এ ধরনের নদীবাঁককে কর্তিত নদীবাঁক বলে।
এবার দেখো অশ্বক্ষুরাকৃতি হ্রদ, এটা খুব ইম্পর্টেন্ট। অশ্বক্ষুরাকৃতি হ্রদ কি এবং এর সৃষ্টির কারণ কি, এটা তোমাদের প্রশ্ন আসবে। সমভূমিতে নদী কখনো কখনো তার বাঁকা গতিপথ ত্যাগ করে সোজা পথে প্রবাহিত হয়। কালক্রমে পরিত্যক্ত স্রোতহীন বাঁকা নদী খাতটির দুই মুখে বালি, পলি, কাদা ইত্যাদি জমা হয়ে এবং মূল নদী খাত থেকে বিচ্ছিন্ন হয়ে হ্রদরূপে অবস্থান করে। এই ধরনের হ্রদ ঘোড়ার খুরের মতো দেখতে হয়, একে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। কাটোয়া ও কালনার মাঝে হুগলি ভাগীরথীর প্লাবনভূমিতে অনেক অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়। সৃষ্টির কারণ নদীবাঁকের অবতল অংশে ক্রমাগত জলোচ্ছ্বাসের ধাক্কায় বেশি পরিমাণে ক্ষয় হয় এবং সেই সঙ্গে উত্তল অংশে পলি সঞ্চার ফলে নদীবাঁকের অত্যাধিক বৃদ্ধি ঘটে। একসময় বাঁকের দুই মুখ পরস্পরের খুব কাছে চলে আসে, এদের মাঝখানে অবস্থিত হয় সরু একফালি ভূমি। ক্ষয়প্রাপ্ত হলে অবশেষে এরা জুড়ে যায়। নদী তখন বাঁকা পথ ছেড়ে সোজা পথে বইতে থাকে। 3. পরিত্যক্ত স্রোতহীন বাঁকা নদী খাতের দুই মুখ কালক্রমে বালি, পলি, কাদায় বুঝে গিয়ে অশ্বক্ষুরাকৃতি হ্রদে পরিণত হয়। আমি যে বইটা থেকে তোমাদের পড়াচ্ছি এটা ছায়া প্রকাশনের বই। এই বইটা বের করে তোমরা দেখবে, আমি হুবহু প্রত্যেকটা লাইন পড়িয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা, তোমরা একটু মিলিয়ে নেবে। তারপরে এখানে দেখবে ছবিগুলো দিয়ে আছে বইতে, সহজেই তোমরা এটা তাহলে বুঝতে পারবে। প্লাবনভূমি নিম্ন প্রবাহে নদী পাড় থেকে উপত্যকায় শেষ সীমা পর্যন্ত বন্যার পলি জমে যে সুবিস্তৃত সমভূমি গঠিত হয় তাকে প্লাবনভূমি বা প্লাবন সমভূমি বলে। সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র প্রভৃতি নদীর নিম্ন অববাহিকায় বিস্তৃত প্লাবনভূমি গড়ে উঠেছে। সৃষ্টির কারণ মধ্যপ্রবাহে নদীতে জলস্রোত কম থাকায় পলি জমে নদীগর্ভ ভরাট ও অগভীর হয়। এতে নদীর জল ধারণ ক্ষমতা কমে যায়। বন্যার সময় নদী প্রচুর পরিমাণে পলি বয়ে আনে, তখন অতিরিক্ত জল দুকুল উপচে উপত্যকাকে প্লাবিত করে। কিছুদিন পরে পলি থিতিয়ে গিয়ে পলির মোটা স্তর তৈরি করে। এভাবে উপত্যকা ক্রমাগত বন্যার পলি দিয়ে ভরাট হয়ে প্লাবনভূমি সৃষ্টি করে। স্বাভাবিক বাঁধ নদীর দুই তীরে ক্রমাগত পলি জমে যে উঁচু বাঁধের মতো ভূমিরূপ সৃষ্টি হয় তাকে স্বাভাবিক বাঁধ বা লিভি বলে। সৃষ্টির কারণ বর্ষার সময় নদীতে প্রচুর পরিমাণে পলি আসে, দুকুল উপচে জল প্লাবনভূমিতে ছড়িয়ে পড়লে বড় দানার পলিসমূহ নদী পাড়ের কাছে দ্রুত থিতিয়ে পড়ে, বেশি দূরে ছড়িয়ে যেতে পারে না। এভাবে পলি জমে উঁচু হয়ে একসময় নদী পাড় বরাবর স্বাভাবিক বাঁধ তৈরি হয়। এবার দেখো খাড়ি ও বা প্রশান্ত মোহনা। নদীর মোহনা অংশে সমুদ্রের সঙ্গে সংযোগকারী যেসব ফানেল আকৃতির নদী খাত সৃষ্টি হয় তাকে খাড়ি বলে। এসব খাড়ি দিয়ে নদীর জল সমুদ্রে যায় এবং জোয়ারের নোনা জল নদীতে ঢোকে। খাড়িগুলি সমুদ্র দিকে ক্রমশ চওড়া হয়। সুন্দরবনের দুর্গা দুয়ানি খাড়ি বিশেষ উল্লেখযোগ্য। বদ্বীপ নদী যখন প্রবাহের শেষ অবস্থায় শাখা প্রশাখায় ভাগ হয়ে সাগর ও হ্রদে মিলিত হয় তখন মোহনায় দীর্ঘদিন ধরে পলি জমতে জমতে বাংলায় মাত্রাহীন বা গ্রিক অক্ষর ডেল্টা এর মতো যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বদ্বীপ বলে। গঙ্গা, ব্রহ্মপুত্র বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। বিভিন্ন আকৃতির বদ্বীপ গঠন। বেশিরভাগ বদ্বীপই ত্রিকোণাকৃতি হয়, তবে আকৃতির বৈশিষ্ট্য অনুযায়ী বদ্বীপকে 3 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ধনুকাকৃতি বদ্বীপ। প্রধান নদী শাখা নদী অপেক্ষা বেশি শক্তিশালী হয়, বেশি পরিমাণ পলি সমুদ্রের মধ্যে সঞ্চয় করে। দুর্বল সমুদ্র তরঙ্গ সেগুলিকে অপসারণ করতে পারে না। দুর্বল শাখা নদীগুলি প্রধান নদীর দুপাশে পলি সঞ্চয় করে, ফলে এই পলিসমূহ সেখানে পাখার মতো ছড়িয়ে সঞ্চিত হয়ে সাগরের দিকে উত্তল প্রান্ত বিশিষ্ট বা ধনুকের ন্যায় অর্থাৎ বৃত্তচাপের আকৃতি বিশিষ্ট যে বদ্বীপ গড়ে তোলে তার নাম ধনুকাকৃতি বদ্বীপ। উদাহরণ নীল নদের বদ্বীপ, গঙ্গা, ব্রহ্মপুত্রের বদ্বীপ। 2. তীক্ষ্ণাগ্র বদ্বীপ বা করাতের দাঁতের মতো বদ্বীপ। যদি নদী মোহনায় প্রবল সমুদ্র তরঙ্গের প্রভাব থাকে তখন পলিরাশি নদীর মধ্যভাগে সঞ্চিত না হয়ে দুদিকে ছড়িয়ে পড়ে, ফলে বদ্বীপটির অগ্রভাগ বেশ তীক্ষ্ণ অর্থাৎ করাতের দাঁতের মতো আকৃতিবিষ্ট হয়। এতে তীক্ষ্ণাগ্র বদ্বীপ বলে। উদাহরণ তাইবার নদীর বদ্বীপ, সুবর্ণরেখা নদীর বদ্বীপ। 3. পাখির পায়ের মতো বদ্বীপ। সমুদ্র তরঙ্গের তুলনায় নদী শক্তির পরিমাণ বেশি হলে পাখির পায়ের মতো বদ্বীপ গঠিত হয়। এক্ষেত্রে নদীবক্ষে সঞ্চিত পদার্থ প্রধান নদীকে ছোট ছোট শাখা নদীতে বিভক্ত করে। পাখির পায়ের আঙুলের মতো দীর্ঘ ও সংকীর্ণ আকারে সমুদ্র দিকে অগ্রসর, একে পাখির পায়ের মতো বদ্বীপ বলে। উদাহরণ কৃষ্ণা নদীর বদ্বীপ, মিসিসিপি নদীর বদ্বীপ। এবার দেখো নদীর মোহনায় বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ। নদীর মোহনায় সঞ্চয় কার্যের ফলে গঠিত একটি উল্লেখযোগ্য ভূমিরূপ হল বদ্বীপ। সব নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয় না। বদ্বীপ গঠনের জন্য কতগুলি শর্তের প্রয়োজন। 1. মোহনায় নদী মৃদু ঢালে সমুদ্রের সঙ্গে মিশলে নদীবাহিত পলিরাশি দ্রুত সঞ্চিত হয়। 2. বৃহৎ নদী অববাহিকা, সুদীর্ঘ নদীর গতিপথ, নদী অববাহিকায় নরম শিলার উপস্থিতি, অসংখ্য উপনদীর অবস্থান ইত্যাদি সুবিধাগুলো থাকলে নদীতে
পলির পরিমাণ বাড়ে। 3 সমুদ্র অগভীর হলে দ্রুত পলি সঞ্চিত হয়ে বদ্বীপ গঠিত হয়। 4 মোহনার কাছে সমুদ্রের সমুদ্রস্রোত ও জোয়ার ভাটার প্রকোপ যত কম হবে পলিরাশি তত দ্রুত সমুদ্রগর্ভে সঞ্চিত হবে। 5 সমুদ্র জলের লবণতা বেশি হলে পলি দ্রুত হারে থিতিয়ে পড়ে। 6 বদ্বীপ গঠনের জন্য নদীর স্রোতের বিপরীত দিকে বায়ু প্রবাহিত হওয়া প্রয়োজন। 7 আংশিক স্থলবেষ্টিত সমুদ্রে নদী মোহনা থাকলে বদ্বীপ গঠনের কাজ সহজ হয়। এবার দেখো সুন্দরবন অঞ্চলের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব। 1 সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি। পৃথিবী বেশি গরম হয়ে যাওয়ায় কুমেরু অঞ্চলের ও পার্বত্য অঞ্চলের বরফ প্রচুর পরিমাণে গলে যাচ্ছে। এর পরোক্ষ ফলরূপে সুন্দরবন অঞ্চলের সমুদ্রের জলতলের গড় উচ্চতা বছরে প্রায় 3.3 মিলিমিটার করে বাড়ছে, যা পৃথিবীর গড় জলতল বৃদ্ধির 1.1 মিলিমিটার বছরে আর কি দুগুণেরও বেশি। 1930 সাল থেকে এ পর্যন্ত সুন্দরবনের প্রায় 250 বর্গ কিলোমিটার এলাকা জলে ডুবে গেছে। 2 উপকূলে ক্ষয়ের মাত্রা বৃদ্ধি। জলবায়ুর পরিবর্তনে ঘূর্ণিঝড়ের তীব্রতা বাড়ছে এবং জলের পরিমাণ বাড়ায় সমুদ্রের ঢেউগুলি আকারে আয়তনে বড় হচ্ছে। এর ফলে ঢেউয়ের তীব্র আঘাতে উপকূলের ক্ষয়ের মাত্রা আগের তুলনায় বহুগুণ বেড়ে গেছে। এভাবে ক্ষয়ের পরিমাণ বাড়তে থাকায় এই দ্বীপভূমির অনেকাংশে উপকূলবর্তী অনেক গ্রাম ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে গেছে। গ্রামের মানুষ বাস্তুহারা হয়েছে। 3 খাড়ির বিস্তৃতি। জলতল বৃদ্ধির জন্য জোয়ার ভাটার তীব্রতা উচ্চতা বেড়েছে, ফলে মোহনা অংশে খাড়িগুলি ক্রমশ চওড়া হচ্ছে। চাষের জমিতে জোয়ারের নোনা জল ঢুকে জমির উর্বরতা নষ্ট করে দিচ্ছে। 4 ম্যানগ্রোভ অরণ্যের বিনাশ। উপকূল অংশে জলে ডুবে থাকায় ও মৃত্তিকা ক্ষয় বৃদ্ধি পাওয়ায় সুন্দরবন অঞ্চলের ম্যানগ্রোভ উদ্ভিদ ব্যাপক মাত্রায় ধ্বংস হচ্ছে। অন্যদিকে নতুন উদ্ভিদ জন্মাতেও পারছে না, ফলে ক্রমশ এই বনভূমি হ্রাস পাচ্ছে। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনে অবস্থিত। 5 দ্বীপের বিনাশ। লোহাচড়া, ঘোড়ামারা ও নিউমুরগি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের কয়েকজন অধ্যাপকের সম্মিলিত গবেষণার প্রতিবেদন অনুসারে দেখা যাচ্ছে যে পৃথিবীর জলবায়ুর পরিবর্তন এসব অঞ্চলের জলতলের উচ্চতা বছরে প্রায় 5 মিলিমিটার করে বাড়ছে। এর ফলে ঘোড়ামারা দ্বীপের 5টি গ্রাম ইতিমধ্যে সমুদ্রগর্ভে চলে গেছে। 1975 সালে যে দ্বীপের ক্ষেত্রফল ছিল 8.51 বর্গ কিলোমিটার, তা 2012 সালে কমে হয়েছে 4.34 বর্গ কিলোমিটার। বর্তমানে এর প্রায় 2/3 নিশ্চিহ্ন হয়ে গেছে। অন্যদিকে 1980 সালে লোহাচর দ্বীপটি জলের নিচে সম্পূর্ণ চলে যায়। এটি হলো পৃথিবীতে মানুষ অধিষ্ঠিত প্রথম দ্বীপ যেটি সম্পূর্ণভাবে জলে ডুবে যায়। তবে বিভিন্ন সময়ে উপগ্রহ চিত্র পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে যে 1990 সালে এই দ্বীপটির অল্প অংশ দেখা গিয়েছিল, কিন্তু 2006 সালে পুনরায় সম্পূর্ণভাবে ডুবে যায়। এপ্রিল 2009 সালে দ্বীপটি পুনরায় জেগে ওঠে। ভারত বাংলাদেশের সীমানা বরাবর সুন্দরবনের একেবারে দক্ষিণে সমুদ্রের মধ্যে অবস্থিত নিউমির দ্বীপ। সমুদ্রের জলতলের অত্যাধিক উত্থানে এই দ্বীপটি এখন জলের নিচে অবস্থান করছে। এবার একটু এর আউটলাইন একটু শুনে নাও। মধ্য নিম্নগতিতে সৃষ্ট সঞ্চয়জাত ভূমিরূপ। তার মধ্যে আছে 1 হচ্ছে পলল সংকীয় পলিবেজনী, 2 নদীবাগ বা মিয়েন্ডার, 3 অশ্বপ্রাকৃতিক হ্রদ, 4 প্লাবন ভূমি, 5 স্বাভাবিক বাঁধ, 6 খাড়ি বা প্রশান্ত মোহনা, 7 বদ্বীপ। বদ্বীপের মধ্যে আছে ধনুকাকৃতি বদ্বীপ, তীক্ষ্ণাগ্র বদ্বীপ বা করাতের মতো দাঁতের মতো বদ্বীপ, আর 3 হচ্ছে পাখির পায়ের মতো বদ্বীপ। এবার নদীর মোহনায় বদ্বীপ গঠন অনুকূল পরিবেশ। তারপরে ছিল সুন্দরবন অঞ্চলের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব। এই পয়েন্টগুলো মনে রাখলে করতে পারবে। 1 পয়েন্ট সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি, 2 উপকূলে ক্ষয়ের মাত্রা বৃদ্ধি, 3 খাড়ির বিস্তৃতি, 4 ম্যানগ্রোভ অরণ্যের বিনাশ, 5 দ্বীপের বিনাশ বা লোহাচড়া, ঘোড়ামারা, নিউমৃতি। এবার দেখো এখান থেকে কিছু প্রশ্ন। কি প্রশ্ন আসতে পারে তোমাদের? ক্ষয়ীভবন কাকে বলে? যেমন বিভিন্ন প্রাকৃতিক শক্তির ঘাত প্রতিঘাতে যখন শিলা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয় এবং অন্যত্র অপসারিত হয় তখন তাকে ক্ষয়ীভবন বলে। এতে ভূত্বকীয় শিলা ভিতর পর্যন্ত উন্মুক্ত হয়ে যায়, তাই একে নগ্নীভবন বলা হয়। গিরিখাত ও ক্যানিয়ন কাকে বলে? নদীর কেবল নিম্নক্ষয়ের ফলে যে গভীর ও অতি সংকীর্ণ নদী উপত্যকা তৈরি হয় তাকে গিরিখাত বলে। নেপাল হিমালয়ের কালীগণ্ডকী বা অন্ধগলচি গিরিখাত পৃথিবীর গভীরতম গিরিখাত। সাধারণত পার্বত্য প্রবাহে নদীর শুষ্ক অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় পার্শ্বক্ষয়ের তুলনায় নিম্নক্ষয় বেশি করে থাকে। সে কারণে নদী সেখানে অত্যন্ত গভীর, সংকীর্ণ ও দীর্ঘ নদী উপত্যকার সৃষ্টি করে, যা ইংরেজি আই আকৃতির মতো দেখতে হয়। এই ধরনের ভূমিরূপকে ক্যানিয়ন বলে। কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর দীর্ঘতম ক্যানিয়ন। এরপরে তোমাদের আরেকটা প্রশ্ন আগেও বলেছি, অশ্বপ্রাকৃতিক হ্রদ কাকে বলে? এর সৃষ্টির কারণ কি? বই থেকে এটা পড়ে নেবে। এবার দেখো পাখির পায়ের মতো বদ্বীপের উদাহরণ, এটা পরীক্ষা আসবে। কৃষ্ণা নদীর বদ্বীপ, মিসিসিপি মিসৌরি নদীর বদ্বীপ।
গিরিখাত ক্যানিয়নের মধ্যে পার্থক্য লক্ষ্য 3 নম্বরের প্রশ্ন আসবে। নদী কি কি প্রক্রিয়ায় বহন করে, এটা 5 নম্বর একটা প্রশ্ন দেবে। এই প্রশ্নগুলো করলে এই চ্যাপ্টার থেকে হয়ে যাবে। এই চ্যাপ্টারের প্রশ্নটা শুনবে আর পড়াটা ভালো করে শুনবে, নিজেরা একটু ছবিগুলো বইতে দেখে নেবে, দেখবে খুব সহজে বুঝতে পারবে। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।